একটা সময় নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো, অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন শুরু হয়েছে। এই ধারাটা কি অব্যাহত থাকবে বলে আপনার কাছে মনে হয়? বিএনপির অতীত ইতিহাস বলতেছে যে বিএনপি ছাত্র সংসদের বিরুদ্ধে ছিল। ৯০-এর পরে যখন তারা ৯১ সালে ক্ষমতায় এসেছিল, এরপরে ছাত্র সংসদগুলো তারা বন্ধ করে দিয়েছে। এখানে টেন্ডারবাজির কোনো বিষয় ছিল কিনা ছাত্রলীগের সময়? অসংখ্য টেন্ডারবাজির খবর আমরা এখানে দেখতে পাই। বিশেষ করে ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তারা এখানে ভাগ বসাতে হয়। এই সনদ যদি সরকার আসলেই বাস্তবায়ন না করে, আমরা এটা মনে করতে চাই যে বিএনপি বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, কিন্তু অলরেডি বিএনপি এই বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করে দিয়েছে এবং জনগণ তাদের পিছনে আর থাকবে না বলে আমরা মনে করছি। ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যদি এইরকম সংঘর্ষ সংঘাতের ঘটনা থাকে, সেক্ষেত্রে এই সুযোগটা কি ছাত্রলীগ গ্রহণ করতে পারে না? আমাদের মাঝে যতই দ্বন্দ্ব থাক, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। বর্তমান সরকারের 4 মাস পার হল, অনেকগুলো সংকট ছিল বাংলাদেশে, সে সংকট মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়েছে। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজন স্পেশাল টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। আজকে আমরা তার সাথে আলোচনা করব জুলাই আন্দোলন সহ বাংলাদেশের ছাত্র রাজনীতি, শেখ হাসিনার ফিরে আসা, নানা ইস্যু নিয়ে। জনাব সিবগাতুল্লাহ সিবগা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাকেও স্বাগতম, ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা প্রথমেই জানতে চাচ্ছি, জুলাই অভ্যুত্থানের পরে ছাত্র রাজনীতিতে বাংলাদেশে একটি বড় পরিবর্তন এসেছে। বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের নাম যেখানে নেওয়া যেত না, এখন সেই জায়গাগুলোতে ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেই জায়গাতে ছাত্র শিবিরের নাম নিলে সেখানে গুম করা হতো, কাউকে নির্যাতন করা হতো, এরকম একটি অবস্থা থেকে ডাকসুর মতো একটি সংগঠনে ছাত্র শিবির এখন নেতৃত্ব দিচ্ছে। সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ছাত্র শিবির প্রকাশ্যে কাজ করছে। এই যে পরিবর্তনটা হলো, নিঃসন্দেহে এটি একটি বড় পরিবর্তন, কিন্তু এরপরেও অনেক কাজ বাকি আছে। ছাত্র রাজনীতির সহ জুলাই আন্দোলনের যে দাবি ছিল, সেই দাবিতে অনেক কাজ এখনও বাকি আছে। আপনার দৃষ্টিতে এখনও কি কি কাজ বাকি আছে বলে মনে হয়? আসলে জুলাই অভ্যুত্থান আমাদের ছাত্র রাজনীতি বলি অথবা জাতীয় রাজনীতি বলি, এটাতে একটা ব্যাপক প্রভাব রেখেছে। আপনি দেখতে পাবেন যে প্রত্যেকটা জায়গায় আসলে বড় পরিবর্তন এসেছে। ফ্যাসিবাদী আমলে যেটা দেখেছি যে যারা তাদের ইডিওলজির জন্য থ্রেট ছিল, ফ্যাসিবাদী ইডিওলজির জন্য যারা থ্রেট ছিল, তাদেরকেই মূলত চিহ্নিত করা হয়েছে এবং তাদেরকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করা হয়েছে। জুলাইয়ের আগেই শিবিরের শতাধিক নেতাকর্মীর প্রাণ হারাতে হয়েছে বিভিন্ন ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে। আবরার ফাহাদ, তাকে শিবির বলে নির্যাতন করে হলে মেরে ফেলা হয়েছে বুয়েটের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে। এরপরে আমাদের একজন হিন্দু ভাই বিশ্বজিৎ, যাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তুই হলো শিবির করিস এই বলে। এছাড়াও আমরা যেটা দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ছাত্রলীগের একটা ফোবিয়া ছিল, শিবির ফোবিয়া। তো যার ফলে দেখা গেছে যে প্রায় ৩ সহস্রাধিক শিক্ষার্থীকে বিভিন্ন হলে মেরে নির্যাতন করে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তারা কারাগারে গিয়েছে, তারা জেলে গিয়েছে, অনেকের হাত পা ভেঙে দিয়েছে, অনেকের ছাত্রজীবন চিরজীবনের জন্য শেষ হয়ে গিয়েছে। এরকম একটা কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে ইসলামী ছাত্র শিবির গিয়েছে। কিন্তু ইসলামী ছাত্র শিবির যে চেষ্টাটুকু করেছে, সেটা হলো ছাত্রদের অধিকার আদায়ের যে জায়গাটা আছে, অথবা ছাত্রদেরকে সহযোগিতার যে জায়গাটা আছে, ছাত্র রাজনীতি আসলেই যে ছাত্রদের কল্যাণে হতে পারে, ইসলামী ছাত্র শিবির এই মডেলটা সব সময় দিয়ে এসেছে। এজন্য দেখবেন যে ওই কঠিন মুহূর্তগুলোতে আমরা যেরকম ছাত্রদের পাশে ছিলাম, যারা নির্যাতিত নিপীড়িত হতো তাদের পাশে থাকতাম। বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রমে যারা মেধাবী ছিল তাদেরকে আমরা সহযোগিতা করতাম এবং বিভিন্ন ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করতাম। তো আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো ছিল। কিন্তু জুলাই বিপ্লবের পরে আমরা যখন সুযোগটা পেলাম যে আমরা সুন্দরভাবে কাজ করার সুযোগটা যখন তৈরি হলো, শিক্ষার্থীরা যখন আমাদেরকে দেখলো যে আমরা আসলে কি করতে পারি। আগে তো আমাদেরকে দেখতো না, আমাদের কাজগুলো তাদের সামনে ভিজিবল হতো না। তো যখন ভিজিবল হলো, তখন শিক্ষার্থীরা দেখলো যে অন্যান্য ছাত্র রাজনীতির প্যাটার্ন আর ইসলামী ছাত্র শিবিরের প্যাটার্ন একবারেই আলাদা। তো ইসলামী ছাত্র শিবির ছাত্রদের কল্যাণেই মূলত কাজ করে। যে কোনো সময় আমাদের ব্যক্তিগত অথবা দলীয় ক্রেডিটের চেয়ে আমরা ছাত্রদেরকে প্রায়োরিটি দিয়ে থাকি। যে আমাদের যে নীতি, সেই নীতিটা হলো যে যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি অথবা ছাত্ররা সব ধরনের ফ্যাসিলিটিস পায়, সেখানে যদি শিবিরের কোনো ক্ষতি হয়, শিবিরের কোনো ক্ষতি নাই। কারণ শিবিরের একটা দফায় আছে, ৪র্থ দফা,
যেটা হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন এবং ছাত্র সমস্যার সমাধান করা। এটাও আমাদের একটা কাজ, এটা আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ। 5টা দফায় কাজ করি, তার মধ্যে একটা হলো এটা। তো যার ফলে আমরা যখন কাজ করলাম তখন ছাত্ররা দেখলো যে ছাত্র রাজনীতি একটা নতুন ডাইমেনশন। তো আপনি দেখবেন যে আমরা কাজ করার ফলে অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো আছে তারাও কিন্তু আর পিছিয়ে থাকতে পারলো না, তারাও তাদের মতো করে ভালো কাজগুলো করা শুরু করলো। আপনি দেখবেন যে আমাদের দেখা দেখি ছাত্রদলও ক্যাম্পাসে নানা ধরনের ভালো কর্মসূচি তারা কিন্তু দিতে বাধ্য হয়েছে। তো আমরা আরও প্রত্যাশা করি এই ধরনের কর্মসূচি আরও বৃদ্ধি পাবে, অনেক বৃদ্ধি পাবে। এক একটা ছাত্র সংগঠন এক একভাবে করবে, সবাই ছাত্রদের উপকারে কাজ করবে। তো জুলাইয়ের আগে আসলে যেটা আমাদের পক্ষে কল্পনা করা কঠিন ছিল, কারণ জুলাইয়ের আগে যেটা ছিল গেস্ট রুম, গণরুম থাকতো, গণরুমে নির্যাতন হইতো, নিপীড়িত হইতো, এভাবেই একজনকে ছাত্রলীগ বানানো হতো। তুমি ছাত্রলীগ করবা না, তুমি হলে থাকতে পারবে না, তুমি হলে সিট পাবা না। এখন যেটা হয়েছে যে বিশ্ববিদ্যালয়ে মেধার ভিত্তিতে সিট বন্টন হচ্ছে এবং হচ্ছে ডাকসুর নেতৃত্বে এটা চমৎকারভাবে পরিচালিত হয়েছে। ডাকসু জিতার পরে ইসলামী ছাত্র শিবির ফুল প্যানেলে বিজয়ী বলা যায় এবং প্রত্যেকটা হলেই বেশ অনেকেই বিজয়ী হয়েছে। কিন্তু এরপরে আমরা আসলে ওই গেস্ট রুম, গণরুম এ ধারা ফিরিয়ে নিয়ে আসি নাই। তো এটাই আমি মনে করি যে এটা একটা বড় পরিবর্তন, যে সবার মাঝে পরিবর্তনটা ছড়িয়ে গিয়েছে। ইসলামী ছাত্র শিবির শুরু করেছে কিন্তু অন্যদের মাঝে এটা ছড়াই গিয়েছে। আমরা জুলাইয়ের যেটা বিষয় দেখতে পাই সেটা হচ্ছে যে আমরা পজিটিভিটির দিকে আগাচ্ছি অ্যাজ এ নেশন, এবং স্টুডেন্ট পলিটিক্সও পজিটিভিটির দিকে আগাচ্ছে, যেটা আসলে আলটিমেটলি আমাদের জাতির আগামীর রাজনীতির শেপটা নির্মাণ করবে। আচ্ছা, এই যে গেস্ট রুম, গণরুমের কথা বলছেন, আবার অনেক সময় এটাও আসছে যে ফাও খাওয়ার একটা কর্মসূচি ছিল বা কার্যক্রম ছিল। এর সাথে আসলে অর্থনৈতিক সম্পর্কটা কি, বা সাধারণ ছাত্রটা কি এখানে চাঁদাবাজির শিকার হতো, নাকি অন্য কোনো শুধুমাত্র ওই ছাত্রলীগের প্রোগ্রামে অংশগ্রহণ করা এটাই মধ্যেই সীমাবদ্ধ ছিল? গেস্ট রুম, গণরুম চালানোর সময় যেটা হতো যে গেস্ট রুম, গণরুমে যারা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী উঠতো তারা আসলে ছাত্রলীগের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা মানে বাধ্য থাকতো, কারণ এরকম একটা পরিবেশ তারা তৈরি করেছিল যে আমরাই তোদেরকে হলে রাখতেছি, এরকমটা ব্যাপার। তো যখন দেখা যাইতো যে হয়তোবা ছাত্রলীগের নীল খেতে কোনো একটা চাঁদাবাজি করতে হচ্ছে, ঠিক আছে, তখন সে যেটা করতো যে কোনো একটা হলের ফার্স্ট ইয়ারকে বলতো যে তোরা এখানে যা একটু দোকানটা ভাঙচুর করে আয়, ঠিক আছে। পরে যখন দোকান ভাঙচুর করতো, পরে তারা ছাত্রলীগের সাথে যোগাযোগ করতো, তারা বলতো যে আমরা সমস্যার সমাধান করে দিচ্ছি। অনেক সময় দেখা যায় তো ক্যাম্পাসের বাস, আশপাশের বিভিন্ন ধরনের বাস চলতো, বাস থামানোর কথা বলতো, অমুক বাসরে তোরা থামা, ঠিক আছে, এই টেম্পো স্ট্যান্ডে যা, এই যে লেগুনা স্ট্যান্ড আছে এগুলোতে যা, আশপাশের কোনো একটা ব্যবসায়ীর বাসার নিচে যা। মানে এই জাতীয় ব্যাপারগুলো ছাত্ররা জানতো না যে তারা আসলে কোথায় গিয়েছে, কিন্তু তাদের দ্বারা পরোক্ষভাবে এক প্রকারের চাঁদাবাজির একটা পরিবেশ তারা তৈরি করতো। তো এই জাতীয় ব্যাপারগুলো ছিল। তো যার ফলে একটা মানুষের কাছে যখন 50 জন ছেলে থাকে, সে যখন যে কোনো জায়গায় পাঠাইতে পারে, ঠিক আছে, তখন তার সবসময় একটা পাওয়ার কাজ করে। তো ছাত্রলীগ মূলত এটাই ব্যবহার করতো। এবং হলে যেটা হতো যে খাবারের যে ক্যান্টিনগুলো আছে, বিভিন্ন ধরনের ক্যান্টিন, সেই ক্যান্টিনগুলোতে তারা ফাও খেত। যার ফলে ব্যবসায়ীরা যেটা করতো যে কেউ যদি ফাও খায় তখন তো তার আসলে লাভ তো এনশিওর করতে হবে, সেক্ষেত্রে সে যেটা করতো যে খাবারের মান কমায় দিত, দাম তো আর কমাইতে পারতো না বা দাম তো আর বাড়াইতে পারতো না, মান কমায় দিত, যার ফলে এই ইফেক্টটা সাধারণ শিক্ষার্থীদের উপরে পড়তো। আচ্ছা, এখানে টেন্ডারবাজির কোনো বিষয় ছিল কিনা ছাত্রলীগের সময়, যে বিশ্ববিদ্যালয়ে কোনো উন্নয়নমূলক কাজ হতো এবং টেন্ডারটা তারা নিয়ন্ত্রণ করতো, এই ধরনের কিছু বিষয়? অসংখ্য টেন্ডারবাজির খবর আমরা এখানে দেখতে পাই, বিশেষ করে ক্যাম্পাসের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমরা দেখতে পাই যে আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে টেন্ডার নিয়ে কথা বলতে গিয়ে গোলাম রাব্বানী সহ তাদের একটা অডিও কিন্তু বের হয়েছিল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সময় আমরা দেখতাম যে বিশ্ববিদ্যালয়ের সভাপতি অথবা সেন্ট্রালের প্রেসিডেন্ট, ঠিক আছে, অথবা সেক্রেটারি কোনো একটা হলে উন্নয়ন কর্মকাণ্ড তারা এখানে ভাগ বসাতো আর। আচ্ছা, এখন আপনার এই যে জুলাই আন্দোলনের পরে ছাত্র রাজনীতির যে পরিবর্তনটা এসেছে, ছাত্র শিবির এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 5টি বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব দিচ্ছেন ছাত্র সংসদে। তো এই কাজে বা এই পরিবর্তনের ক্ষেত্রে ছাত্রদল সহ অন্যান্য ছাত্র সংগঠনের কোনো সহযোগিতা পাচ্ছেন কিনা? আমরা যে ধরনের সহযোগিতা চাই সেটা হলো যে ছাত্র সংসদগুলো তো ইফেক্টিভ রোলই প্লে করতেছে। তো ইফেক্টিভ রোল প্লে করতে গিয়ে আপনারা দেখেছেন যে ক্যাম্পাসে যে কোনো ছাত্ররা যখন নির্যাতন নিপীড়িত হয় তখন আসলে মানে আমরা দেখেছি যে ছাত্র দল এখানে সহযোগিতা করার বিপরীতে বরং তারা যেটা করেছে, ডাকসুর নেতৃবৃন্দের উপরে আপনারা জানেন যে শাহবাগ থানায় একটা ভুয়া ফটো কার্ড ছাপিয়ে সেই অন্য একটা আওয়ামী লীগের গ্রুপ থেকে প্রচার করে সেই ফটো কার্ড নিয়ে এসে আমাদের বেশ কয়েকজন ডাকসু নেতৃবৃন্দকে তারা হামলা চালিয়েছে।
তো এখানে ডাকসুর নেতা মাঝার, মুসাদ্দেক, জোবায়ের সহ বেশ অনেকজনই আহত হয়েছেন। আরও বেশ কয়েকজন হল সংসদের নেতৃবৃন্দ আহত হয়েছেন। তো যেটা ব্যাপার সেটা হলো যে এই যে তারা একে তো শিক্ষার্থীদের উন্নয়নে তেমন কোনো কাজ করছেন না, অন্যদিকে যারা কাজ করছেন তাদেরকে নানাভাবে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এটা আসলে বাংলাদেশের ইতিহাসে একটা কালো অধ্যায় যে ডাকসুর নেতৃবৃন্দের উপরে এভাবে হামলা হলো। তো আমরা বলেছি তাদের এই বিষয়গুলো আসলে পরিবর্তন করা দরকার। এই বিষয়গুলো যদি পরিবর্তন না হয় তাহলে বাংলাদেশের রাজনৈতিক কালচারে পরিবর্তন হবে না। তারা কিছু কিছু জায়গায় ভালো কাজও করার চেষ্টা করেছে, কিন্তু ওভারঅলি আমাদের মনে হয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা যেহেতু তাদের বিরুদ্ধে, যার ফলে তারা সেরকম কোনো পদক্ষেপ নিতে পারতেছে না। কারণ শিক্ষার্থীরা অনেক বেশি স্বাধীনতা অলরেডি ভোগ করতেছে, বিশ্ববিদ্যালয়ে গেস্ট রুম, গণরুম নাই, তারা তাদের মতো করে সিট পাচ্ছে, রেজাল্টের ভিত্তিতে তাদের মূল্যায়ন করা হচ্ছে। তো যার ফলে আমরা মনে করছি যে হয়তোবা এরকম হতে পারে যে তারা সুযোগের অভাবে ক্যাম্পাসে গেস্ট রুম, গণরুম চালু করতে পারতেছে না। অন্যথায় আমরা দেখেছি সার্জন জহুরুল হক সহ বেশ কয়েকটি হলে তারা চেষ্টা করেছে নানাভাবে গেস্ট রুম, মিনি গেস্ট রুম চালু করা যায় কিনা এই জাতীয় বিষয়গুলো। পতিত ফ্যাসিস্ট শক্তি তারা সোশ্যাল মিডিয়াতে এখনও অনেক প্রোপাগান্ডা চালাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা আসলে কিভাবে সেটাকে নিয়ন্ত্রণ বা আপনাদের তৎপরতাটা কি এরকম? আসলে তারা তো আগে থেকেই ছিল, তাদের অপপ্রচার, প্রোপাগান্ডা এগুলো আগে থেকেই ছিল। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা আমাদের সত্যটা আমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তারা তো নানাভাবে আমাদেরকে ফ্রেমিং করার চেষ্টা করেছে বিগত 17টা বছর। আমরা যেটা করেছি, আমরা জাস্ট আমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। তারা যখন আমাদেরকে দেখেছে, শিক্ষার্থীরা নিজেরাই বুঝেছে যে আসলে আমাদেরকে যেভাবে একবারে ডেমোনাইজ করা হয়েছিল, দৈত্যের মতো সাধারণ শিক্ষার্থীদের সামনে হাজির করা হয়েছিল, শিক্ষার্থীরা এই ধরনের বিষয়গুলো গ্রহণ করে না। আর যদি অপপ্রচারের কথা বলেন, তারা আসলে ওই জুলাইয়ের আগে থেকেও তারা অপপ্রচার চালিয়ে আসতেছিল, কিন্তু জনগণ তাদের ডাকে সাড়া দেয় নাই। এজন্য আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা কালচারাল ফ্যাসিস্টদের ঘাড়ে সোয়ার হয়েছে, তাদের মাধ্যমে নানাভাবে জুলাইকে হেয় করার চেষ্টা তারা করতেছে। এবং জুলাইকে হেয় করার চেষ্টা করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা জুলাইকে তো হেয় করতে পারতেছেই না, বরং জুলাই সাধারণ মানুষের কাছে আরও বেশি প্রাণবন্ত হয়ে হাজির হচ্ছে। যারা জুলাই আন্দোলনে ছিল তারা জুলাইকে আরও বেশি ওন করছে, এবং ওন করে তারা সামনের দিকে আগে আসছে, তারা সেটা নিয়ে আরও বেশি লিখছে। তো এরকম একটা ব্যাপার আমরা দেখেছি। তো আমাদের যেটা মনে হয় যে তারা নানাভাবে চেষ্টা করবে, তারা বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করবে, নানা জায়গায় তারা গুপ্ত মিছিল করতেছে, বিভিন্ন জায়গায় তারা হামলা করতে পারে। তো এই জন্য আমরা মনে করি যে তারা কোনো জায়গায় তারা জায়গা পাবে না ইনশাল্লাহ। সাধারণ মানুষ সব কিছু বুঝে, সব কিছু জানে, তারাই তাদেরকে প্রতিরোধ করে তুলবে। যে সাংস্কৃতিক আগ্রাসনের কথা বলছেন, যে সাংস্কৃতিক কর্মীরা ছাত্র শিবির সহ আওয়ামী লীগের পক্ষে তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করার চেষ্টা করতেছে, কিন্তু মিডিয়াতে ছাত্র শিবিরের পক্ষে কিংবা জুলাইয়ের পক্ষে সাংস্কৃতিক কোনো বড় কর্মসূচি দেখা যাচ্ছে না। এক্ষেত্রে আসলে আপনাদের দৃষ্টিভঙ্গি বা আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা দেখতে পাচ্ছি যে তাদের কালচারাল যে আগ্রাসন, অথবা কালচারালি জুলাইকে নিচে নামিয়ে দেয়া, ঠিক আছে, জুলাইকে খাটো করা, এই জাতীয় ব্যাপারগুলো তারা চালু রেখেছে। এই জন্য ইসলামী ছাত্র শিবির জুলাই মাস শুরুর আগে 36 দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে, এবং অলরেডি আপনারা দেখতে পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি চলতেছে। সারা দেশব্যাপী আমাদের কালচারাল ইভেন্টগুলো হবে। আমরা এই বছরে যেটা আয়োজন করেছি সেটা হচ্ছে যে জুলাই ডকু ফিল্ম প্রতিযোগিতা আমরা ছেড়েছি, যেটার মাধ্যমে যারা কালচারাল অঙ্গনে কাজ করে তারা এটার সাথে কানেক্টেড হয়েছে। এখানে অনেক মানুষ, ছোট অনেক শিক্ষার্থীরা ছোট করে জুলাই ডকুমেন্টারি তারা বানাচ্ছে, এবং আমরা বিশ্বাস করি যে এগুলো ছড়িয়ে যাবে সব জায়গায়। তো আমাদের অনলাইন এবং অফলাইন নানা জায়গায় এই ধরনের কার্যক্রমগুলো চলমান আছে। বিশেষ করে জুলাইয়ে তো আমাদের অসংখ্য গল্প আছে, যে গল্পগুলো আমাদের চোখের সামনে আসে নাই। যে একজন জুলাই যোদ্ধাকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে, একজনকে পুলিশের সাজোয়া যান থেকে ফেলে দেওয়া হচ্ছে, এরপরে দুজন বোন ভাইয়ের লাশ নিয়ে মিছিল করছে। জুলাইয়ের অসংখ্য গল্প আছে, এই গল্পগুলোকে আমরা সাধারণ মানুষদের মাঝ পর্যন্ত ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। জুলাই অভ্যুত্থানের একটি বড় দাবি ছিল সিস্টেমের পরিবর্তন, রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন। তো এইটা কতটুকু অর্জিত হয়েছে বলে আপনার কাছে মনে হয়? আমরা মনে করছি এটা অর্জিত হয় নাই, কারণ আপনারা জানেন যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার যে ব্যাপারটা ছিল, সরকার সেটা করছে না। জনগণের যে ভোট ছিল, 68% ভোট জনগণ দিয়েছে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার জায়গাটাতে। সংবিধান সহ অন্যান্য জায়গাগুলো সংস্কার মানুষ চেয়েছে। মৌলিক কিছু প্রতিষ্ঠান যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান, এগুলোর পরিবর্তন, নিয়োগের পরিবর্তন মানুষ চেয়েছিল। দুদকের কথা বলি,
এরপরে হচ্ছে পিএসসির কথা বলি, অথবা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলি, ইত্যাদি হওয়ার কথা ছিল, কিন্তু এই বিষয়গুলো আসলে বাস্তবায়ন করতেছে না সরকার। তারা জনগণের 68% জনগণের মতামতকে অগ্রাহ্য করে তারা আসলে তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এখানে তো সরকার বলছে তারা জুলাই সনদের অক্ষরে অক্ষরে যা তাদের কমিটমেন্ট ছিল সেটা পালন করবে, বাস্তবায়ন করবে। তো এক্ষেত্রে আসলে বাধা কোথায় দেখছেন? অক্ষরে অক্ষরে বাস্তবায়ন, আমরা মনে করি যে এটার মাঝেও একটা তাদের দ্বিচারিতা আছে। আপনারা দেখেছেন যে তাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে আমরা আগে গণভোট, মানে এটা আসলে আমাদের সাথে প্রতারণা করা হয়েছে গণভোট। এভাবে করে তাদের আসলে একটা প্রতারণা তারা করছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। তারা সময় ক্ষেপণ করতে চাচ্ছে এবং আমরা মনে করছি যে তারা আসলে জনগণকে বোকা বানাতে চায়। কিন্তু আমরা মনে করি যে জনগণ আসলে বোকা না, জনগণ সব কিছু বুঝে। আমরা জুলাই সনদের সবগুলো যে সংস্কার প্রস্তাবনা ছিল সবগুলো আমরা বাস্তবায়ন চাই। এগুলো না হলে একটাও যদি তারা বাস্তবায়ন না করে, তাহলে আমরা মনে করব যে সরকার আসলে জুলাই সনদ বাস্তবায়ন করতেছে না। কিন্তু জুলাই সনদ যদি সরকার আসলেই বাস্তবায়ন না করে, সেক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা নানাভাবে ছাত্র জনতার সাথে কানেক্টেড থেকে ছাত্র জনতাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, তাদেরকে ফ্যাক্টগুলো জানানোর চেষ্টা করেছি এবং আমরা মনে করছি যে ছাত্র জনতা আসলে আমাদের সাথে আছে। আমরা মনে করছি যে সরকারের মাধ্যমে সরকার জনসমর্থন হারাচ্ছে। তারা যে ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, 68% মানুষের জনমতকে অগ্রাহ্য করে তারা তাদের ম্যান্ডেট হারানোর দিকে ধাবিত হচ্ছে, যেটা আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছিলাম যে জনগণের রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিল। আমরা এটা মনে করতে চাই যে বিএনপি বৃদ্ধাঙ্গুলি দেখাবে না, কিন্তু অলরেডি বিএনপি এই বৃদ্ধাঙ্গুলি দেখানো শুরু করে দিয়েছে এবং জনগণ তাদের পিছনে আর থাকবে না বলে আমরা মনে করছি। আচ্ছা, আমরা আবার একটু ছাত্র সংসদের প্রসঙ্গে আসি। সেটি হচ্ছে যে ছাত্র সংসদ, 5টি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে আপনারা এখন নেতৃত্ব দিচ্ছেন। ছাত্রদল সহ তাদের পক্ষের শক্তিগুলো মাঝে মাঝে অভিযোগ আনে যে ছাত্র শিবির হলগুলো তাদের নিয়ন্ত্রণে রেখেছে, দখলে রেখেছে। তো এক্ষেত্রে আসলে এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন আপনি? আসলে অতীতে আওয়ামী লীগ যা করেছে, ছাত্র দল সহ অন্যান্যরা এখন সেটাই করছে, যে অন্যকে ব্লেম দেয়া। আপনি দেখে থাকবেন যে ছাত্র দলের যিনি সভাপতি সেক্রেটারির একটা সম্মেলন, তারা বলতেছে কোনো একটা ইস্যুতে বলছে শিবিরকে দায় দিয়ে দাও। তাদের দলীয় কোনো একটা ইস্যু, তারা ভাবে যে এটা শিবিরকে দায় দিয়ে দিতে হবে। তো একইভাবে যখন সাধারণ শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাইল, তারা গেস্টরুম গণরুম ছাড়া তারা হলে সিট পাওয়া শুরু করলো, এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রদল বলছে যে হল দখল হয়ে গেছে। আসলে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হলে তারা ভাবে যে তারা পরাজিত হয়েছে। এরকম যখন কোনো একটা ছাত্র সংগঠনের নীতি হয়, আমরা মনে করি যে এটা সঠিক নীতি না, এটা ভ্রষ্ট নীতি। আমরা মনে করছি জুলাইয়ের পরে যে পরিবর্তন হয়েছে, পরিবর্তনের ধারাবাহিকতায় তারা এই ধরনের চিন্তা চেতনার পরিবর্তন করবেন এবং সাধারণ শিক্ষার্থীরা এম্পাওয়ার হলে তারা ভাববেন যে তারাই এম্পাওয়ার হয়েছেন, যেটা ইসলামী ছাত্র শিবির অলরেডি গ্রহণ করেছে এবং ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করে। আচ্ছা, ছাত্রদল এবং ছাত্র শিবির একটা সময় দীর্ঘদিন একসাথে কাজ করেছে আওয়ামী ফ্যাসিস্টের বিরুদ্ধে, কিন্তু এখন ছাত্রদল এবং ছাত্র শিবির একসাথে থাকতে পারছে না। বিভিন্ন ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটেছে, রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম সহ বেশ কয়েকটি জায়গাতে, পাবনাতে হয়েছে। তো ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যদি এইরকম সংঘর্ষ সংঘাতের ঘটনা থাকে, সেক্ষেত্রে এই সুযোগটা কি ছাত্রলীগ গ্রহণ করতে পারে না? কিছু জায়গায় তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এটা আমরা দেখেছি বিভিন্ন সময়। বিশেষ করে এটা ছাত্র দলের হটকারী আচরণের কারণে মূলত এটা হয়েছে। ছাত্র দলের আপনারা দেখবেন যে একটা বড় অংশ টেন্ডারবাজির সাথে যেহেতু জড়িত, মাদক ব্যবসার সাথে যেহেতু তারা জড়িত। আপনি যদি সাকিব হত্যাকাণ্ড দেখেন, তেজগাঁও কলেজের ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী, মাদককে কেন্দ্র করে। এরপরে আপনি হল দখলকে কেন্দ্র করে ঢাকা পলিটেকনিকে সেখানেও একটা সংঘর্ষের ঘটনা আমরা দেখেছি। তো আমরা মনে করছি এটা একপাক্ষিক সংঘর্ষ। ইসলামী ছাত্র শিবির এই সংঘর্ষগুলোর সময় ইসলামী ছাত্র শিবির ধৈর্য ধারণ করেছে এবং ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীকে পাশে পেয়েছে সবসময়। তো আমরা মনে করছি যে ওই পেশি শক্তির রাজনীতি ক্যাম্পাসগুলোতে আর নাই। ইসলামী ছাত্র শিবিরও যদি কখনো পেশি শক্তির রাজনীতি করে, তাহলে আসলে শিক্ষার্থীরা এটার প্রতিরোধ গড়ে তুলবে এবং শিক্ষার্থীরা এটাকে গ্রহণ করবে না। তো আমরা মনে করছি যে তারা তাদের পলিসি রিভাইজ করবে এবং তারা এখান থেকে ফিরে আসবে। আর আমরা যেটা করেছি যে হলগুলোতে চমৎকার আবাসনের ব্যবস্থা, এবং আমরা এটা মনে করি যে আসলে তো ছাত্রলীগ আর ছাত্র দলের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তারাও যদি আবার গেস্ট রুম গণরুম করে হলগুলো দখল করার চেষ্টা করে, তখন সাধারণ শিক্ষার্থীরা যা করার
হল দখলের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা তাই করবে। আর ছাত্রলীগ অথবা আওয়ামী লীগের কথা যদি আমরা বলি যে তাদের আসলে ফিরে আসার কোনো সুযোগ নাই। আমাদের মাঝে যতই দ্বন্দ্ব থাক, ছাত্রদল, ছাত্র শিবির, অন্যান্য ছাত্র সংগঠনগুলো, কিন্তু আওয়ামী লীগ ফিরে আসার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। আমরা সবাই তাদেরকে প্রতিহত করব, কারণ ওরা বাংলাদেশি শক্তি না, তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের বাংলাদেশের এজেন্ট। আমরা এটাই মনে করি, এবং তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ফিরে আসতে চায়। আমরা মনে করি যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে তারা আসলে ফিরে আসার কোনো সুযোগ নাই। আচ্ছা, একটা সময় নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হতো, বিশেষ করে বাংলাদেশের প্রথম দিকে, বাংলাদেশ সৃষ্টির প্রথম দিকে কিংবা পাকিস্তানের সময়, কিন্তু এর পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দল ছাত্র সংসদগুলোতে নির্বাচন ওইভাবে দেয়নি। অন্তর্বর্তী সরকারের সময় নির্বাচন শুরু হয়েছে, এই ধারাটা কি অব্যাহত থাকবে বলে আপনার কাছে মনে হয়, নাকি এটা আবার বন্ধ হয়ে যাবে? আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির অতীত ইতিহাস বলতেছে যে বিএনপি ছাত্র সংসদের বিরুদ্ধে ছিল। 90-এর পরে যখন তারা 91 সালে ক্ষমতায় এসেছিল, এরপরে ছাত্র সংসদগুলো তারা বন্ধ করে দিয়েছিল, এবং যার ফলে আমরা দেখতে পাই যে দীর্ঘ সময় ধরে আর ছাত্র সংসদ নির্বাচন হয় না। আওয়ামী লীগ এসে একই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে, যদিও একটা নামমাত্র একটা ডাকসু নির্বাচন তারা দিয়েছিল। তা আমরা মনে করছি যে বিএনপি ছাত্রদের যেহেতু জনগণের মতামতকে অগ্রাহ্য করা শুরু করে দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়ন না করে, আমরা মনে করছি যে তারা এখানেও গড়িমসি করবে। কিন্তু আমরা এটাও জানি যে ছাত্ররা আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করে নেবে। বর্তমান সরকারের 4 মাস পার হলো, এই 4 মাসটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান সরকারের 4 মাস আমরা মনে করছি যে সরকার কিছু আজগবি কিছু ইস্তেহার দিয়েছিল, যে ইস্তেহারগুলো তারা বাস্তবায়ন করতে পারবে না। অলরেডি তারা সারেন্ডার করেছে বিভিন্ন জায়গায়, এবং অনেকগুলো সংকট ছিল বাংলাদেশে, সে সংকট মোকাবেলা করতে তারা ব্যর্থ হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকম সুন্দর হওয়ার কথা ছিল, এখানেও তারা ব্যর্থ হয়েছে। এভাবে করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা কমাতে পারে নাই। তো আমরা মনে করছি যে এখন পর্যন্ত এটা আসলে ব্যর্থতার দিকে ধাবিত হচ্ছে। তবে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন না করা। ঠিক আছে, আমরা তারপরেও দেখছি প্রধানমন্ত্রীর কিছু কিছু কার্যক্রম, উনি এবং বিরোধী দলীয় নেতা সবাই মিলে দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন। কিছু কিছু ভালো দিক, শো আপের বিষয়গুলো আমাদের কাছে সামনে এসেছে, মনে হচ্ছে যে উনি কিছু ভালো কিছু করতে চাচ্ছেন, কিন্তু আসলে রুট লেভেলে এটার প্রতিফলন আমরা এখনো দেখতে পাই না। তো আমাদের মনে হয় যে তাদের রুটের যে কন্ট্রোল, এই কন্ট্রোলটা মনে হয় দুর্বল। তো প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন, উনি যদি একটু রুটগুলোকে সুন্দরভাবে সাজাতে পারেন, বাংলাদেশের জাস্টিস ইস্টাবলিশ করাটা তো আমাদের অন্যতম একটা বড় লক্ষ্য। এই জায়গাগুলোতে আমি মনে করি যে সরকার খুব বেশি সফল হয় না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কোনো বক্তব্য আছে কিনা? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমাদের যে প্রজন্ম জেন জি অথবা জেন আলফা যেটা আসতেছে, যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অলরেডি আসা শুরু করেছে, স্কুল কলেজ পার করে তারাও বিশ্ববিদ্যালয়ে আসবে। তো বাংলাদেশকে আসলে আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। জুলাই আসলে আমাদের যেটা জুলাই শিক্ষা দেয় যে আমরা ঐক্যবদ্ধভাবে যদি কোনো অপশক্তির বিরুদ্ধে লড়াই করি, তাহলে আমাদের বিজয় আমরা ছিনিয়ে নিয়ে আসতে পারবো। আওয়ামী ফ্যাসিবাদী শক্তি যেমন থাকতে পারে নাই, অন্য কোনো স্বৈরাচারী শক্তি যেরকম থাকতে পারে নাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদেরকে কেউ আর ঘায়েল করতে পারবে না। তো এই জন্য আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ জানাবো যে যেহেতু ক্যাম্পাসগুলোতে আমাদের সুন্দর পরিবেশ নিশ্চিত হওয়া শুরু হয়েছে, আমরা যাতে পড়ালেখায় ফিরে যাই। ছাত্রদের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে পড়ালেখা করে নিজেদেরকে গঠন করা। তো ইসলামী ছাত্র শিবির এই ধরনের নানা কার্যক্রম, সায়েন্স ফেস্ট থেকে শুরু করে অন্যান্য কার্যক্রমগুলো আয়োজন করে যাচ্ছে, যেটার মাধ্যমে আমরা একদল উদ্ভাবনী তরুণকে, যাদের মাঝে উদ্ভাবনী শক্তি আছে, তাদেরকে আমরা সামনে নিয়ে আসতে চাই, এবং তাদের মাধ্যমে আমরা বাংলাদেশের পরিবর্তন ঘটাতে চাই। আমরা বলতে চাই যে জুলাইয়ের আগের বাংলাদেশ আর জুলাইয়ের পরের বাংলাদেশ কখনোই এক হবে না ইনশাআল্লাহ। তো আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সবাই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হই, সেটা যার বিরুদ্ধে অন্যায় হোক না কেন, আমরা যদি সোচ্চার হই, আমরা যদি মানুষের পাশে থাকি, আমরা যদি সত্যকে সত্য বলার হিম্মত রাখি যে কোনো পরিস্থিতি, আমি মনে করি যে বাংলাদেশে একটা বড় পরিবর্তন হবে। তো সরকারের পক্ষ থেকে কিছু কিছু জায়গায়, যেমন আমাদের পিএসসি সংস্কার যেভাবে হওয়া দরকার ছিল, এই সংস্কারগুলো সেভাবে হচ্ছে না। তা আমি মনে করি যে শিক্ষার্থীদের দাবির মুখে সরকার সকল সংস্কার বাস্তবায়ন করতে বাধ্য হবে। তো এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, সত্যকে সত্য বলতে হবে, এবং আমাদেরকে কনফিডেন্স নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখব, আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশই হবে ইনশাআল্লাহ। তো এই জন্য আমরা যেটা দেখতে পাই যে আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র, এটা আমাদেরকে নানাভাবে ঘায়েল করার চেষ্টা করে, বাংলাদেশকে কোণঠাসা করে রাখার চেষ্টা করে, আমাদের অর্থনীতিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, বর্ষাকালে আমাদের এখানে বন্যা পরিস্থিতি তারা তৈরি করে। এই সকল বিষয় সহ যে কোনো পরাশক্তির আগ্রাসনে
আমাদের শিক্ষার্থীরা সচেতন থাকবে এবং ঐক্যবদ্ধভাবে আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বে নেতৃত্ব দিবে, আমরা এই প্রত্যাশায় রাখছি এবং আমরা সবাই একসাথে থাকলে এটা সম্ভব ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে শত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও, ধন্যবাদ দর্শকদেরকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে, অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।